ঈদের রেলের আগাম টিকিট বিক্রি শুরু 12 জুন। ফিরতি টিকিট পাওয়া যাবে 19 জুন থেকে। থাকবে 7 জোড়া বিশেষ ট্রেন। চলছে 85টি কোচ মেরামত এবং সংস্কারের কাজ। আবারও পেছালো দুর্নীতির 2 মামলায় বেগম জিয়ার আত্মপক্ষ সমর্থনের তারিখ। উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলার কার্যক্রম বিলম্বিত করা হচ্ছে, অভিযোগ দুদক আইনজীবীর। বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলায় সাফাত সহ 5 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট। আপন জুয়েলার্সের 3 মালিকের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দার 5 মামলা। ব্রিটেনে আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। অভিবাসন বান্ধব লেবার পার্টিকে এগিয়ে রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। জয় নিয়ে আসরে টিকে থাকার প্রত্যয় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি মৌসুমী বউ। এবারের ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হবে 12 জুন থেকে, আর ফিরতি টিকিট পাওয়া যাবে 19 জুন থেকে। ঈদ উল ফিতরকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে রেল ভবনে সংবাদ সম্মেলনে কথা জানান রেলমন্ত্রী মুজিবুল হক। 21 জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। এছাড়া 23 জুন থেকে বেশ কয়েকটি রুটে দেওয়া হবে 7 জোড়া বিশেষ ট্রেন। প্রতি বছর ঈদ এলেই স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী বেড়ে যায়, আর তাই বাড়তি চাপ সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় রেলওয়েকে। এই পরিস্থিতি মোকাবেলায় বরাবরই নেওয়া হয় বাড়তি প্রস্তুতি। এরই ধারাবাহিকতায় এবারের ঈদ উল ফিতরকে সামনে রেখে 12 থেকে 16 জুন পর্যন্ত দেয়া হবে পর্যায়ক্রমে 21 থেকে 25 জুনের আগাম টিকিট, আর 19 থেকে 23 জুন দেয়া হবে 28 থেকে 2রা জুলাইয়ের ফিরতি টিকিট। 12 তারিখ টিকিট বিক্রি করব, 21 জুনে যে যাত্রীরা যাবেন। 13 জুন বিক্রি করব 22 জুনের জন্য, এবং 16 জুনের টিকিট বিক্রি করব 25 জুনে যারা যাবেন। টিকিট কালোবাজারি না হয়, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়, অজ্ঞান ফাটি মলম ফাটি যাতে যাত্রীদেরকে হয়রানি করতে না পারে, এ ব্যাপারে আমরা 100% তৎপর আছি। ঈদের আগে 23 থেকে 25 জুন এবং ঈদের পরে 28 থেকে 3রা জুলাই পর্যন্ত 5টি রুটে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন। পাশাপাশি ঈদের দিন শোলাকিয়ায় চলবে 2 জোড়া বিশেষ ট্রেন। আমাদের যেটুকু ক্যাপাসিটি আছে এর বাইরে তো আমাদের নেওয়ার সুযোগ নাই। আমরা 2,65,000 যাত্রী নেওয়ার ক্ষমতা আমাদের আছে, ক্যাপাসিটি 2,065,000, এর বাইরে সম্ভব না। এই যেটুকু আছে এটুকু যাতে শতভাগ সেবা পায় সেভাবে আমরা পদক্ষেপ নিয়েছি, এবছরও নিব। এছাড়া রেল পরিচালনার সঙ্গে সম্পৃক্ত রেলওয়ের সব কর্মকর্তা কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হবে বলেও জানান রেলমন্ত্রী। সবাই আমরা আপনার রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরমুখ মানুষকে নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে চলছে রেলের কোচ মেরামত এবং সংস্কারের কাজ। যাত্রী চাপ কমাতে সৈয়দপুরে অতিরিক্ত 85টি কোচ সংস্কারের কাজ চলছে। ঈদের ছুটির আগে সব কাজ শেষ করে কোচগুলো সংশ্লিষ্ট দফতরকে হস্তান্তর করা হবে। নীলফামারী থেকে সাকির হোসেন বাদলের তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদকে সামনে রেখে সৈয়দপুরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে কারখানায় চলছে কাজের ধুম। প্রতিটি শপে সংস্কার হচ্ছে বাতিল ও নষ্ট হয়ে যাওয়া রেলের কোচ ও বগি। প্রয়োজনের তুলনায় লোকবল অর্ধেকের কম থাকায় কাজের চাপ বেড়েছে দ্বিগুণ। এরপরও নির্দিষ্ট 8 ঘন্টার বেশি সময় কাজ করছেন শ্রমিকরা। অতিরিক্ত অর্থপ্রাপ্তি এবং ঘরমুখ মানুষের মুখে হাসি ফোটাতে তাই তাদের ফুরসত নেই দম ফেলা। ঈদের উপলক্ষে অনেক গাড়ি দেওয়া লাগবে, এই জন্য আমরা একটা টেনশন চলছে। আমরা সবাই মিলে কাজ করতেছি জনগণের সেবা দেওয়ার জন্য। আমরা যান প্রাণ দিয়ে কাজ করতেছি। যেখানে 11টা পর্যন্ত কাজ হতো সেখানে 1টা পর্যন্ত কাজ, এবং ওভার টাইম 1 ঘন্টা। জনগণের সুবিধার্থে এই গাড়ি আমরা তাড়াতাড়ি দিচ্ছি আর কি, অতিরিক্ত সময় কাজ করে। যাত্রীদের কাছে দায়বদ্ধতা থেকেই ঈদের ছুটির আগে কোচ সংস্কারের কাজ শেষ করা হবে বলে জানালেন সব কর্মকর্তা। ঘরমুখ মানুষগুলোকে যেন ঈদে নিরাপদে বাড়ি পৌঁছায় যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তো ইতিমধ্যে আমাদের প্রায় 45টি গাড়ির কাজ প্রায় শেষ পর্যায়ে, এবং অন্যান্য গাড়িগুলোও ঈদের আগে আমরা আউটটার্ন দিতে পারব। সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেলের কোচ ও বগি সংস্কারের জন্য 29টি শপ রয়েছে। সময় সংবাদ, নীলফামারী। প্রবাসী সময় আরও থাকছে।
বিনা নোটিশে রাজুকের উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মওদুদের রিট, শুনানি 2 জুলাই পর্যন্ত মুলতবি। গুলশানের বাড়ি সিলগালা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ইফতারে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনের দরবার হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। ইফতারের আগে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস.কে সিনহা ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, সংসদ সদস্য, 3 বাহিনীর প্রধান, বিদেশি কূটনৈতিক সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ইফতারের আগে দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আমাদের প্রিয় মাতৃভূমিকে 20 দলীয় জোটের নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি নেতৃত্বাধীন দলের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির বৃহস্পতিবার রাজধানী গুলশানের এমানুয়েলস হলে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে জোট নেতাদের পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতারা উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে পারেননি বেগম খালেদা জিয়া। পরে মির্জা ফখরুল মন্তব্য করেন, বেগম জিয়াকে বাদ দিয়ে সরকার একতরফা নির্বাচন করতে চায়। তাদের উদ্দেশ্য একটাই যে বিরোধী দলকে, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দূরে সরিয়ে রেখে তারা একতরফা নির্বাচন করতে চায়। কিন্তু আমরা সেই একতরফা নির্বাচনে দেশের মানুষ হতে দেবে না। সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করতে হবে। তাহলে অবশ্যই এই দেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে, বিএনপি অংশগ্রহণ করবে, বিপ্লবী অংশগ্রহণ করবে। কিন্তু যদি তারা সেটা না করে তাহলে এই দেশের মানুষ কখনোই সেই নির্বাচন অংশগ্রহণ করবে না এবং কখনোই তারা সেই নির্বাচন হতে দেবে না। আবারও পিছিয়ে গেল দুর্নীতির 2 মামলায় আত্মপক্ষ সমর্থন করে বেগম জিয়ার জবানবন্দি গ্রহণের তারিখ। আগামী 15 জুন মামলা দুটির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। তবে বৃহস্পতিবার জবানবন্দি গ্রহণ না হলেও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বাদীকে পুনরায় জেরা করেন বেগম জিয়ার আইনজীবীরা। দুদকের আইনজীবীরা অভিযোগ করে বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলার কার্যক্রম বিলম্বিত করা হচ্ছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দিতে বৃহস্পতিবার সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিনের কার্যক্রমের শুরুতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সময় আবেদনের পাশাপাশি 5 জন সাক্ষীকে পুনরায় জেরা করার আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাক্ষীদের পুনরায় জেরা করার আবেদনটি খারিজ করে দেন আদালত। পরে মামলাটির তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। 15 জুন পর্যন্ত আদালত মুলতবি ঘোষণার আগে তাকে আংশিক জেরা করেন বেগম জিয়ার আইনজীবীরা। এ মামলায় ঘন ঘন তারিখ দেয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন তারা। সমাজের অন্য সাধারণ মানুষ যেভাবে ন্যায় বিচার পায়, একবার পর ডেট পায়, বেগম খালেদা প্রত্যেকটা মামলাতে ইচ্ছাপূর্বক এক সপ্তাহ 5 দিন পরে ডেট দিচ্ছে। ন্যায় বিচার পরিবন্ধী আমরা মনে করি। এদিকে দুদকের আইনজীবীরা তুলছেন পাল্টা অভিযোগ। তারা বলছেন, নতুন নতুন ইস্যু তুলে মামলার কার্যক্রমকে বিলম্বিত করছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। মামলাকে বিলম্বিত করার জন্য, মামলাকে দীর্ঘায়িত করার জন্য একটি সুপরিকল্পিত উদ্দেশ্যে তারা এগিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই তাদের মধ্যে কোনো একটা উদ্দেশ্য এবং ইচ্ছা আছে, সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য সময়ক্ষেপণ তারা করছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা সংক্রান্ত একটি আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এ মামলায় সময় আবেদন মঞ্জুর করে 15 জুন পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এবার ব্রিটিশ নির্বাচনের খবর। কড়া নিরাপত্তায় ব্রিটেনে আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে রাত 10টা পর্যন্ত। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা থেরেসা মে এবং লেবার পার্টির নেতা জেরেমি করবিনের মধ্যে। এতে প্রধান 2 প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট।
সকাল হতেই লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন ভোট কেন্দ্রে জড়ো হতে থাকেন ভোটাররা। ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এই 4টি রাজ্যের 4,58,00,000 ভোটার আজ তাদের প্রতিনিধি বেছে নেবেন। ম্যানচেস্টার ও লন্ডনের সন্ত্রাসী হামলার কারণে এবারে নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করছে নিরাপত্তা ইস্যুটি। আর নির্বাচনকে ঘিরেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গত কয়েকদিনের যে সন্ত্রাসী হামলা, এই সন্ত্রাসী হামলার কারণে আমরা আসলেই অনেকটাই চিন্তিত যে এই দেশের ভবিষ্যৎ কি হবে, যে এই দেশের গভর্নমেন্ট যেভাবে পুলিশ প্রশাসন কমাচ্ছে এবং ট্যাক্স তারপরে বিভিন্ন কর্মসংস্থানের উপরে নির্ভর করে আমি আসলে ভোট দিয়েছি। হাউজিং সমস্যা, এনএসএ সবকিছু মিলিয়ে এই গভর্নমেন্ট ব্যর্থ এবং অনেক লোক কিন্তু হোমলেস এবং রোডে তারা ঘুমায়। আসলে সবকিছু মাথায় রেখে এই সরকার ব্যর্থ আসলে। I think it's a big challenge for everybody and every government in today's age, but I think one that is accepting of lots of different cultures. এবারে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে প্রধানমন্ত্রী থেরেসা মে এবং জেরেমি করবিনের মধ্যে। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনো প্রার্থীকে পার্লামেন্টের 650টি আসনের মধ্যে কমপক্ষে 326 আসনে জয়ী হতে হবে, অন্যথায় জোট সরকার গঠন করতে হবে। 3 মাসের ব্যবধানে ব্রিটেনের 3 দফা সন্ত্রাসী হামলায় নিরাপত্তা ইস্যুতে বিপাকে আছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন 20,000 পুলিশ কর্মকর্তাকে ছাঁটাই করায় তিনি সমালোচনার মুখে পড়েন। অন্যদিকে সন্ত্রাস বিরোধী আইনের বিরুদ্ধে ভোট দেওয়া সহ ধনীদের উপর 5% কর বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ায় সমালোচিত হন করবিন। প্রথম দিকের জরিপগুলোতে এবারে সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টি জয়লাভের সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে সমীকরণ বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। থেরেসা মে এবং জেরেমি করবিনের নেতৃত্বাধীন দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এমনকি ঝুলন্ত পার্লামেন্ট হওয়ারও সম্ভাবনা বলছেন অনেকে। যদি তা হয়ে থাকে তবে থেরেসা মে যে উদ্দেশ্যে এবারে নির্বাচন দিয়েছিলেন তা হয়তো উনি সফল হবেন না। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এবারের নির্বাচনে লেবার পার্টির জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি প্রার্থী রুশনার আলী। নির্বাচনে জয়ী হলে শিক্ষা ও চাকরি খাতে ব্যয় বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা ব্রেক্সিট নেগোসিয়েশনের ভিতরে পালা ডিল পাই না, আর আমরা মনে করি না হইব, কারণ তারার যে ইচ্ছা তারার কত হইল গিয়া কাস্টমস ইউনিয়ন আর সিঙ্গল মার্কেটের অ্যাক্সেস না থাকলেও তারা বাড়াইতো। এটা বাড়াইলে 3 মিলিয়ন জবস যেটা আছে অনেকটা রিস্ক আছে। আর লন্ডন আর আমার এলাকার মানুষ সিটি, ক্যানারি ওয়্যার্ফ, ফাইন্যান্স, লো অনেক চাকরি করেন, টেক সেক্টরে চাকরি করেন। আমরা কম বয়সে যারা আছেন তারার জবস, তারার যে চাকরি আছে অনেকটা রিস্ক আছে। তো তার জন্য আমি আর্টিকেল 50 যেটা এটা আমি ট্রিগার করার সাপোর্ট করি না, কারণ আমার কনস্টিটিউয়েন্সির ক্ষতি হইব। তার জন্য খুব আশা যে আমরা 3 জন আরবার পাশ করতাম, কারণ আমরা কমিউনিটির জন্য আমরা অনেক কাজ করতেছি। রুপার্ট টিউলিপ পার্লামেন্টে যাওয়ায় আমরা অনেক প্রাইড যে আমরা 3 জন আছি। বিনা নোটিশে বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের রিটের শুনানি 2রা জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আবেদনের শুনানি শেষে সময় নির্ধারণ করা হয়। এর আগে সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন মওদুদ। জাল দলিলে বাড়িটি দখল করে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত 4 জুন বাড়িটি ছাড়ার রায় দেন সর্বোচ্চ আদালতে। রায়ের প্রেক্ষিতে গত বুধবার দুপুরে গুলশান 2 নম্বরে 1 বিঘা 13 কাঠা জমির উপর গড়ে তোলা বাড়িটি দখলে নেয় রাজু। আদালতে রিট আবেদন উত্থাপনের সময় মওদুদের পক্ষের আইনজীবীরা বিনা নোটিশে বাড়ি থেকে উচ্ছেদকে বেআইনি বলেন। তবে সর্বোচ্চ আদালতের রায়ের পর এবং এই সংক্রান্ত বিষয় বিচারিক আদালতে বিচারাধীন থাকায় এই আবেদনের কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। ওনার ভাই মামলা বাড়িটা পুরো পেমেন্ট করে দিয়েছেন, বাড়ির দাম দিয়েছেন এবং তার ছেলের বিরুদ্ধে মামলা করলো বাড়ির মালিকানা পাবে। হঠাৎ করে রাজুক বা সরকার এই বাড়ি উচ্ছেদের কোনো কারণ নাই, কারণ আমাদের সংবিধানের আর্টিকেল 143 অফ দ্য কনস্টিটিউশনে কোনো বাড়ির ওনার না থাকলে, মালিক না থাকলে সরকার তার আওতায় নিতে পারেন। হাইকোর্টে এসে বলছেন যে তাকে বিনা নোটিশে এই যে উৎখাত করা হলো এটা অন্যায়।
এই মামলার ওনার যে বাড়ি না, ওনার ভাইয়ের যে বাড়ি না, এটা উনি আগাগোড়া জানেন। সুতরাং এখানে নতুনভাবে ওনাকে আবার জানানো অপ্রয়োজনীয়। আর আজকে যে রিট পিটিশন নিয়ে এসেছিলেন, আমি একটা কথা বলেছি যে জজ কোর্টে, নিম্ন আদালতে তিনি অলরেডি একটি মামলা দায়ের করেছেন এবং সেই একটি মামলা সিভিল কোর্টে পেন্ডিং থাকা অবস্থায় এই রিট পিটিশন এখানে কোনো মতেই চলতে পারে না। আবারও ব্রিটিশ নির্বাচনের খবর। এই মুহূর্তে নির্বাচনের খবর সরাসরি জানাতে আমাদের সঙ্গে রয়েছেন, লন্ডনে রয়েছেন আমাদের রিপোর্টার শোয়েব কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শোয়েব, যেমনটি জানাচ্ছিলাম, ব্রিটেনের স্থানীয় সময় 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং 10টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এখনো পর্যন্ত ভোটারদের উপস্থিতি বেশ লক্ষণীয়। আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজানা সিদ্দিকী যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিলবানের একটি পোলিং স্টেশন থেকে। এখানে প্রায় 80,000-এর বেশি ভোটার রয়েছেন, যেখানে কিনা 1200-র মতন আপনার বাংলাদেশি ভোটার রয়েছেন। আমরা এখন চলে যাচ্ছি যে একজন ভোটার যিনি এখানে ভোট দিয়েছেন এবং এই মুহূর্তে আপনার ভোট কেন্দ্র থেকে বেরিয়েছেন। আমরা জানতে চাইবো তার কাছ থেকে যে এই ভোট দেওয়ার ভোট দিয়ে তাদের আসলে কেন তারা টিউলিপকে ভোট দিচ্ছেন অথবা কাকে ভোট দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমরা টিউলিপ সিদ্দিককে ভোট দিয়েছি, লেবার পার্টির ক্যান্ডিডেট, এবং আমরা মনে করি টিউলিপ সিদ্দিক এখানে অত্যন্ত যোগ্য ক্যান্ডিডেট। গত নির্বাচনে তিনি ছিলেন একজন নতুন ক্যান্ডিডেট, তখন আমরা একটু শঙ্কিত ছিলাম যে অনেক প্রতিদ্বন্দ্বিতা ছিল। এইবার কিন্তু আমরা অনেকটা আশাবাদী যে টিউলিপ সিদ্দিক এবার নিশ্চিত অনেক বেশি ভোট পেয়ে পাস করবেন। তার একটা কারণ হলো যে তিনি প্রতিটা সার্জারি এখানে করেছেন। এই এলাকার মানুষের স্বার্থ রক্ষার জন্য তিনি কাজ করে গেছেন প্রতি মুহূর্ত, বিশেষ করে চিকিৎসা এবং শিক্ষা ক্ষেত্রে তার যে অবদান, সেটা এই এলাকার মানুষ কখনো ভুলবে না। দর্শক, আপনাদের ঠিক যেমনটি জানাচ্ছেন যে টিউলিপ সিদ্দিকী 2015 সালে এই আসন থেকে নির্বাচন করেছিলেন এবং কনজারভেটিভ প্রার্থীকে প্রায় 1134 ভোটে তিনি হারিয়ে তিনি এমপি নির্বাচিত হন। এখন এবারও তিনি এই কনজারভেটিভ প্রার্থী আরেকজন আছে ক্লারি লুজ, তাকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বলে ধারণা করা হচ্ছেন। এবং আপনাদের যেটি বলে রাখা প্রয়োজন, তিনি ছিলেন শ্যাডো মিনিস্টার ছিলেন। এলাকাবাসীর দাবিকে তিনি সমর্থন জানিয়ে তার দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিনের বিরোধিতা করে তিনি শ্যাডো মিনিস্টার থেকে তিনি পদত্যাগ করেন। আর তাই কিন্তু তার এলাকার জনসমর্থন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আমার সাথে এখন রয়েছেন যে এখানে বাংলাদেশি বেশ কয়েকজন ক্যাম্পেইনার, তার এখানে এসেছে নির্বাচনী ক্যাম্পেইন করার জন্য। আমি চলে যাচ্ছি তেমনি একজন ক্যাম্পেইন যিনি নির্বাচনের শুরু থেকে এখানে রয়েছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি যে তিনি কেন এখানে ক্যাম্পেইন করতে এসেছেন এবং কোন কারণে। আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব, বাঙালির গর্ব টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিক এই লন্ডনের লেবার পার্টির অন্যতম বড় নেতা এবং টিউলিপ সিদ্দিক হ্যামস্টেড কিলবানের খুবই পরিচিত এবং অত্যন্ত সুপরিচিত ক্যান্ডিডেট। শি ইজ এন ভেরি ইয়াং, এনার্জেটিক, ট্যালেন্টেড ইয়াং লেবার এমপি। আমরা সবাই এসেছি তার জন্য এখানে তাকে সহযোগিতা করতে এবং তিনি যেন বিপুল ভোটে, টিউলিপ সিদ্দিক আমরা আশা করছি বিপুল ভোটে এবার কনজারভেটিভ পার্টিকে পরাজিত করবেন। দর্শক, আপনাদেরকে যেমনটা জানাচ্ছেন যে ব্রিটেনে এবার মোট 4,69,00,000 ভোটার রেজিস্টার করেছেন। ধারণা করা হচ্ছেন যারা তরুণ ভোটার রয়েছেন তারাই এবারের ভোটের মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। 3 মিলিয়ন তরুণ ভোটার রয়েছেন। লেবার পার্টি চাচ্ছে, লেবার পার্টি এখন পর্যন্ত চাচ্ছে যে তারাই যেন তাদের ভোট ব্যাংকে মূল প্রতিপাদ্য বিষয় হয়ে উঠে এবং তাদেরকে মূলত ভোট দেওয়ার জন্য কিন্তু আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে তারা প্রচার চালিয়ে যাচ্ছে। এবং আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখা প্রয়োজন যে বিভিন্ন জরিপে কিন্তু একদম প্রথম থেকে কনজারভেটিভ সরকার যদি এগিয়ে থাকলো, সময় যতই এগিয়ে যাচ্ছে, যে নির্বাচনী ইশতেহার ঘোষণা পরপরেই কিন্তু আপনার লেবার এবং কনজারভেটিভের কিন্তু যে হাড্ডাহাড্ডি লড়াই সেটি পূর্বাভাস পাওয়া গেছে। তবে আমাদের এখন পর্যন্ত যে এই পুরো ব্রিটেনে প্রায় 14 জন বাংলাদেশি প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে লেবার থেকে কিন্তু 8 জন প্রার্থী রয়েছেন এবং গত নির্বাচনে যে আমাদের যে বাংলাদেশের যে 3 এমপি রয়েছেন, রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক এবং রূপা হক, তারাও কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আর মাত্র 2 ঘন্টা পরেই কিন্তু এই ভোট গ্রহণ শেষ হবে। ভোট শেষ হওয়ার পরে কিন্তু ভোট গণনা। আমরা আশা করছি যে বাংলাদেশ সময় আজ দুপুর 2টার মধ্যে হয়তো আমরা জানতে পারবো কারা কারা বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হচ্ছেন এবং কে হচ্ছেন ব্রিটেনের আগামী দিনের রাষ্ট্রনায়ক। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে।
দর্শক, লন্ডন থেকে ব্রিটেনের আগাম নির্বাচনের সবশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব কবির। যাচ্ছি পরের খবরে। রাজধানীর বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাফাত আহমেদ সহ অভিযুক্ত 5 আসামির বিরুদ্ধে আদালতের চার্জশিট জমা দিয়েছে পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বৃহস্পতিবার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের নারী সহায়তা এবং তদন্ত বিভাগের পরিদর্শক ইসমত আরা এমি। অভিযুক্ত 5 জন হলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু সাকমান সাকিব, নাইম আশরাফ, সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন এবং দেহরক্ষী রহমত আলী। গত 28শে মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে সাফাত আহমেদ ও তার বন্ধুদের যোগসাজশে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। এই ঘটনায় গত 6 মে সাফাত সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ এনে বনানী থানায় একটি মামলা দায়ের করেন তারা। বহুল আলোচিত বনানী ধর্ষণ মামলা দীর্ঘদিন তদন্ত শেষ করার পরে আজকে আদালতে চার্জশিট দাখিল করেছে। এই মামলায় 5 জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে। এখানে যে এজাহার নামেও যে 5 জন আসামি, আপন জুয়েলার্সের যে মালিক, তার ছেলে সাফাত আহমেদ, সে সহ মোট 5 জনের বিরুদ্ধেই চার্জশিট দাখিল হয়েছে। শুল্ক ফাঁকির অভিযোগে আপন জুয়েলার্সের 3 মালিকের বিরুদ্ধে 5টি মামলা করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে পরে থানায় নিয়মিত মামলা করা হবে। বৃহস্পতিবার বিকেলে আপন জুয়েলার্সের 3 মালিকের বিরুদ্ধে মামলাগুলো করা হয়। এর আগে আপন জুয়েলার্সের 5টি শোরুম থেকে প্রায় 15.5 মণ স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ। বৈধ কাগজপত্র দেখানোর জন্য 3 দফা সুযোগ দেওয়ার পরও না পারায় এই মামলা দায়ের করা হয়। আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের বিরুদ্ধে 3টি, গুলজার আহমেদের বিরুদ্ধে 1টি এবং আজাদ আহমেদের বিরুদ্ধে 1টি মামলা দায়ের করা হয়। প্রবাসী সময় আরো থাকছে। বরিশাল হাসপাতালে ঘুমন্ত মায়ের পাশ থেকে চুরি যাওয়া নবজাতক 3 দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার। এক দম্পতি সহ 3 জন গ্রেফতার। ক্ষতিকর উপাদান থাকা একটি মিষ্টি তৈরির কারখানাকে 1.5 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পরীক্ষা ছাড়াই পানি সরবরাহ করা একটি কোম্পানিকে 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে র্যাব 1 এবং বিএসটিআই এর অভিযানে এই জরিমানা আদায় করা হয়। রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই কার্যালয়ের পাশেই ম্যাক্স ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি বিশুদ্ধ খাবার পানি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। অপরিচ্ছন্ন পরিবেশে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই খাবার পানি প্রস্তুত ও বিপণন করে আসছে কোম্পানিটি। দুপুরে র্যাব 1 ও বিএসটিআই এর যৌথ অভিযানে ধরা পড়ে কোম্পানির নানা অনিয়ম। এ সময় প্রতিষ্ঠানটিকে 3 লক্ষ টাকা জরিমানা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া রাজধানীর নাখালপাড়ায় একটি মিষ্টি তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মিষ্টিতে ক্ষতিকারক উপাদান পাওয়ায় কারখানাটিকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। পানি যেভাবে ফিল্টার করার কথা, যে পরিমাণ রেজিন বা ফিল্টারিং যে সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকার কথা, তারা সেটা নিয়মিত চেঞ্জ না করে নর্মাল পানি তারা বাজারে ছেড়ে দিচ্ছে। পাশাপাশি দেখলাম যে একটি মিষ্টি দোকানে আপনার অত্যন্ত ক্ষতিকর অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হচ্ছে, যেটি মানুষের কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর। তো এই সমস্ত অপরাধের কারণে এখানে বেশ 3টি প্রতিষ্ঠানকে এখানে বিভিন্ন ধরনের জরিমানা আরোপ করা হয়েছে। বিএসটিআই জানায় প্রতিদিন পানি প্রস্তুতের সময় পরীক্ষার নিয়ম থাকলেও গত 2 বছরেও কোনো ধরনের পরীক্ষা ছাড়াই খাবার পানি প্রস্তুত করে আসছে কোম্পানিটি। ড্রিঙ্কিং ওয়াটারটা আমার কাছে মনে হচ্ছে এটা ক্ষতিকারক, কারণ এদের কোনো টেস্টিং ফ্যাসিলিটি আছে বাট টেস্ট করে নাই। স্যার অসুস্থ ছিল, তাই আসে নাই কেমিস্ট্রি, এই জন্য পরীক্ষা করা হয় নাই। কিন্তু আমরা তো চেষ্টা করি সবসময় 100% কোয়ালিটি দেওয়ার। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে 2টি দোকানকে মোট 20,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই আয়োজনে কলকাতার নানা শ্রেণী পেশার মানুষ ছাড়াও বিভিন্ন দেশের কূটনৈতিকরা উপস্থিত ছিলেন। কলকাতার বঙ্গবন্ধু সরণির বাংলাদেশ উপদূতাবাসের ডেপুটি হাই কমিশনারের বাসভবনে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে উপরাষ্ট্রদূত জাকি আহাদ ছাড়াও উপস্থিত ছিলেন উপদূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এতে যোগ দেন।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের অবস্থান সুসংহত করতে সেদেশের আইন কানুন মেনে চলতে হবে। ইউএই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিলে বক্তারা একথা বলেন। স্থানীয় সময় বুধবার দুবাই মাউন্ট রয়্যাল হোটেলে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুন নবী রওশন। প্রধান অতিথি ছিলেন আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুবাই আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান নিয়াজি, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন পলাশ। আলোচনা শেষে নুরুন নবী রওশনকে সভাপতি এবং এস এ মুনিরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। সৌদি আরবের রিয়াদে নাঙ্গলকোট প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোস্তাফিজুর রহমান বাচ্চুর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন আব্দুর রশিদ ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন। সভায় বক্তব্য রাখেন সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, তালুকদার আব্দুর রহমান, এইচ এম প্রিন্স, নুরুল ইসলাম খোকন সহ নাঙ্গলকোট প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা। তারা রমজানের প্রকৃত তাৎপর্য রক্ষার্থে দেশের গরিব দুস্থদের মাঝে সমাজের বিত্তবানদের জাকাতের অর্থ দেয়া এবং বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ এবং জরুরি ওষুধ সরবরাহের আহ্বান জানান। এদিকে জেদ্দার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এইচ এম ওয়ালি উল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, ব্যাংকের ঢাকা জোনের প্রধান মোশাররফ হোসাইন। আর উপস্থিত ছিলেন আইডিবি প্রতিনিধি সোলায়মান সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা, ব্যবসায়ী এবং সাধারণ পেশাজীবীরা। গম বা আটার বাজার মূল্য হিসেব করে দেশে এবছর জনপ্রতি সর্বনিম্ন 65 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 1650 গ্রাম গম বা আটা অথবা খেজুর, কিশমিশ, পনির বা জবের মধ্যে যে কোনো একটি পণ্যের বাজার মূল্য অনুযায়ী ইসলামী শরিয়া মোতাবেক ফিতরা নির্ধারণ করা হয়। সভা থেকে এবছর সর্বনিম্ন 65 টাকা থেকে 1980 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি পণ্য বা সমমূল্য দিয়ে এই ফিতরা আদায় করা সামর্থ্যবান মুসলিমদের জন্য ওয়াজিব। ঈদ উল ফিতরের নামাজের আগে সামর্থ্যবানদের এই ফিতরা আদায় করতে হয়। বাজেটে 1 লাখ টাকার উপর ধার্যকৃত আবগারি শুল্ক এবং প্রস্তাবিত ভ্যাটের হার প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সিলেটে মদন মোহন কলেজের স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। 1 লাখ পর্যন্ত দিচ্ছে, 20,000-এর জায়গায় 1 লাখ দিচ্ছে। 1 লাখ পর্যন্ত কোনো কিছু নাই। 1 লাখের উপরে হলে তখন 1 লাখের উপরে হলে এটা কি মানে বাতিল করার বা স্থগিত করার কোনো পরিকল্পনা আছে? না, পরিকল্পনা নাই, বাট ইট অল ডিপেন্ডস অন দি অ্যাসেম্বলি। তারা তো আলোচনা করবেন, তারপরে পাস করবেন। 2016 সালে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ এসেছে $2.3 বিলিয়ন মার্কিন ডলার। 2015 সালে যার পরিমাণ ছিল $2.2 বিলিয়ন ডলার। বিশ্ব অর্থনীতির নানা দিক নিয়ে জাতিসংঘের উন্নয়ন বাণিজ্য সংস্থা আংটাদের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর জানান, 2015 সালের তুলনায় এফডিআই প্রবৃদ্ধি বেশি হয়েছে 4.4%। যদিও এসডিজি অর্জনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ মনে করেন বিদেশি বিনিয়োগ বেড়েছে 25%-এরও বেশি। বক্তব্যের সপক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বিমানবন্দর, কাস্টমস ছাড়াও বিভিন্ন সেবা সংস্থাগুলোর কর্মকাণ্ড আরও গতিশীল করতে কাজ করছে তার সরকার। গত বছর এফডিআই ছিল 2.2 বিলিয়ন, এবছর হচ্ছে 2.3 বিলিয়ন, কিন্তু আসলে বেড়েছে 26.8%। তার কারণটা হচ্ছে যে যদি গ্লোবাল হিসাবটা ধরেন 14% কমে যাওয়ার কথা, সেই বিবেচনায় 508 মিলিয়ন অতিরিক্ত করেছি আমরা। বিমানবন্দরের ম্যানেজমেন্ট নিয়ে এখনো অসন্তোষ আছে, অব্যবস্থাপনাও আছে। এই জিনিসগুলো অ্যাড্রেস করা হচ্ছে, সুফল পেতে আরেকটু সময় লাগবে, বাট এটা প্রগ্রেস করছে।
বরিশালে হাসপাতালে ঘুমন্ত মায়ের পাশ থেকে চুরি যাওয়া নবজাতককে 3 দিন পর উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক দম্পতি সহ 3 জনকে। বুধবার গভীর রাতে নারায়ণগঞ্জ থেকে নবজাতককে উদ্ধার করে র্যাব। পরে বৃহস্পতিবার সকালে বরিশাল র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সন্তান ফিরে পেয়ে আনন্দে আত্মহারা তার বাবা মা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জন্ম নেয়ার একদিন পরই চুরি হয়ে যাওয়া একমাত্র ছেলে তাসকিনকে ফিরে পেয়ে স্বস্তি ফিরে এসেছে মা সালমা বেগমের। নারী ছেঁড়া ধনকে কাছে পেয়ে চোখে মুখে ফুটে উঠেছে প্রশান্তির ছায়া। আর তাসকিনের বাবা ছেলেকে ফিরে পেয়ে ভুলে গেছেন গত 3 দিনের উদ্বেগ উৎকণ্ঠার কথা। আমার বাচ্চা আমি সুস্থভাবে ভালোভাবে যেন আমি ফিরে পেয়েছি, এটি বড় চাওয়া, বড় আমার কাছে বড় আনন্দ। র্যাবের সদস্যরা আমার বাচ্চা আমার বুকে ফিরিয়ে দিচ্ছে, তাতে আমি সন্তুষ্ট। র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুজ্জামান জানান, শিশুটি চুরির অভিযোগ পাওয়ার পর থেকেই হাসপাতালে সালমা বেগমের পাশের বেড থেকে চলে যাওয়া এক রোগীকে সন্দেহ হয় তাদের। এরই সূত্র ধরে বুধবার গভীর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় একটি বাড়ি থেকে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করে তারা। গ্রেফতার করা হয় এক দম্পতি সহ 3 জনকে। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উক্ত বাচ্চাকে উদ্ধার করতে সক্ষম হই এবং 2 জনকে গ্রেফতার করি। ডাক্তারকে দেখিয়েছি এবং তার চিকিৎসার জন্য র্যাবের পক্ষ থেকে আমরা আর্থিক সহায়তা প্রদান করেছি। যে চুরি করেছিল তার মেয়ের জন্য, তার মেয়ের বাচ্চা হতো না। গত রোববার ভোরে বরিশাল শেরেবাংলা মেডিকেল থেকে ঘুমন্ত অবস্থায় মায়ের কোল থেকে চুরি করা হয় নবজাতক তাসকিনকে। সময় সংবাদ, বরিশাল। খাগড়াছড়িতে পুলিশ ও বিজিবির সঙ্গে হিল উইমেন্স ফেডারেশনের সংঘর্ষের ঘটনায় আটক 8 জনের মধ্যে 5 জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া বেগম তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে আটক 8 জনকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে 5 জনের জামিন এবং অপর 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত বুধবার মিছিল এবং সমাবেশে বাধা দেয়া হিল উইমেন্স ফেডারেশনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ এবং বিজিবির ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই ঘটনায় হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সম্পাদক দ্বিতীয় চাকমা সহ পাহাড়ি ছাত্র পরিষদ এবং ইউপিডিএফ এর অর্ধ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে বিজেপি। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী 30 জুন পর্যন্ত খাগড়াছড়িতে সব ধরনের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে রাজ্য সরকার বিরোধী বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর 12 থেকে 14টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। দোকানপাট সহ আশেপাশের বিভিন্ন স্থাপনায়ও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্বত্য অঞ্চলটিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দার্জিলিংয়ের রাজ্য ভবনে মন্ত্রিপরিষদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সময় বাইরের বিক্ষোভ করে গোর্খা জনমুক্তি মোর্চার নেতাকর্মীরা। পুলিশ তাদের বাধা দিলে অশান্ত হয় পরিবেশ। নিরাপত্তা বাহিনী লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাস ছুড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এই বিক্ষোভকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতার কারণে ওই অঞ্চলের প্রায় 50,000 পর্যটক আটকে পড়েছেন বলেও জানায় স্থানীয় কর্তৃপক্ষ। চলমান এই উত্তেজনার মধ্যে শুক্রবার আধা বেলা বন্ধের ডাক দিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করার সম্ভাবনা টিকিয়ে রাখতে শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। বৃষ্টির কল্যাণে আগের ম্যাচে 1 পয়েন্ট পাওয়া এই ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে 3। অবশ্য তখনও সেমির টিকিট নিশ্চিত করতে কামনা করতে হবে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হার। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। মাঠে এসেই সোজা সোফিয়া গার্ডেনের উইকেট দেখলেন বাংলাদেশের কোচ ও অধিনায়ক। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেট যেন দুর্বোধ্য এক ধাঁধার নাম। অবশ্য শুধু উইকেট না, শিরোনামে এসেছে বৃষ্টিও। এখন পর্যন্ত খেলা 8 ম্যাচের 4টির যে ফল নির্ধারণ করে দিয়েছে প্রকৃতি।
বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচেও থাকছে সেই শঙ্কা। তবে সোফিয়া গার্ডেনের ম্যাচটি দু দলের জন্যই অগ্নি পরীক্ষা। জিতলে সেমিতে খেলার সম্ভাবনা টিকে থাকবে, হারলে নিশ্চিত বিদায়। দূরের চিন্তা না করে আপাতত টাইগারদের ভাবনায় শুধুই নিউজিল্যান্ডের ম্যাচ। এখানে জিততে গেলে আমাদের শুধু আমাদের সেরা খেলাটা খেললে হবে না, আমাদের এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলতে হবে। প্রথমত আমাদের উচিত হবে কালকের ম্যাচটা নিয়ে চিন্তা করা। যদি বৃষ্টি না হয়, খেলা শেষ করতে পারি, জিততে পারি, তারপরে হয়তোবা না গেলেও একটা জিনিস হবে যে আমরা অ্যাটলিস্ট ভালো পজিশনে থাকবো। বাট অবভিয়াসলি চান্স তৈরি হলে আমরা হারাতে পারি যে কোনো টিমকে, ওটা শিওর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ব্যাটিং ছাড়া কোনো কিছুই হয়নি বাংলাদেশের মনের মতো। তাই কিউইদের বিপক্ষে জয়ের জন্য দুই বিভাগেই যে ভালো খেলতে হবে তার বলার অপেক্ষা রাখে না। তাই একাদশে দেখা যেতে পারে পরিবর্তন। তবে প্রতিপক্ষ চেনা বলেই জয়টা অসম্ভব নয় টাইগারদের জন্য। উইকেট এখনো একটু গ্রাসি দেখা যাচ্ছে, হয়তোবা তারা আরো কাটতে পারে, এখনো শিওর না। যেটা বললাম, ওরা অনেক সময় খেলার দিন সকালেও ঘাস কেটে ফেলে। সো এটা আমাদের কালকে সকাল পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আর সত্যি কথা, এটা অবশ্যই উইকেটের উপর বেস করে একাদশ হবে, এটা স্বাভাবিক। গেল 6 মাসে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডেতে মুখোমুখি হয়েছে 5 বার, যেখানে সবশেষ ম্যাচটিতে ছাড়া বাকি সবগুলোতেই জয় কিউইদের। যদিও বাংলাদেশের মতো তারাও আছে বেশ অস্বস্তিতে। দলের বোলিং ইউনিট ভালো করলেও ব্যাটিং এ ছন্দে শুধু কেন উইলিয়ামসন। তাই ডু অর ডাই ম্যাচে ব্ল্যাক ক্যাপরাও একাদশে আনতে পারে পরিবর্তন। মাঠে নামতে পারেন গ্র্যান্ডহোম ও টম লাথাম। হ্যাঁ, শেষ ম্যাচে আমরা বাংলাদেশের কাছে হেরেছিলাম। দারুণ সব ক্রিকেটার আছে তাদের, বিশেষ করে তামিম ইকবাল তার সেরা ফর্মে রয়েছেন, যা আমাদের জন্য চিন্তার কারণ। তবে দলের খেলোয়াড়রা জানেন তাদের কি করতে হবে। বৃষ্টির সম্ভাবনা থাকায় টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই ম্যাচে। দুই চেনা প্রতিপক্ষের লড়াই, দুদলই দাঁড়িয়ে এক বিন্দুতে। আছে জয় তুলে নেওয়ার চাপ। তবে খেলাটা কার্ডিফে বলেই কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ, কারণ নিউজিল্যান্ড নিজেদের সবশেষ ম্যাচে এখানে হারলেও জয় তুলে নিয়েছিল টাইগাররা, হোক না সেটা এক যুগ আগে। কার্ডিফের সোফিয়া গার্ডেন থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েলস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের রেলের আগাম টিকিট বিক্রি শুরু 12 জুন, ফিরতি টিকিট পাওয়া যাবে 19 জুন থেকে। থাকবে 7 জোড়া বিশেষ ট্রেন, চলছে 85টি কোচ মেরামত এবং সংস্কারের কাজ। আবারও পেছালো দুর্নীতির 2 মামলায় বেগম জিয়ার আত্মপক্ষ সমর্থনের তারিখ। উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলার কার্যক্রম বিলম্বিত করা হচ্ছে, অভিযোগ দুদক আইনজীবীর। বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলায় সাফাত সহ 5 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট। আপন জুয়েলার্সের 3 মালিকের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দার 5 মামলা। ব্রিটেনে আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। অভিবাসন বান্ধব লেবার পার্টিকে এগিয়ে রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। জয় নিয়ে আসরে টিকে থাকার প্রত্যয় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।